আওয়ামী লীগ ইতিমধ্যে আপনার বড় একটি সমাবেশ করার চিন্তা ভাবনা করতেছে। পুরো দমে তারা মাঠে নামবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। আর আওয়ামী লীগকে কামব্যাক করার জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে, ফান্ড করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরছিলেন ডাভোস থেকে, বিমানে বসে শুনলেন দুঃসংবাদ। এরই মধ্যে বিশ্ব ব্যাংক এবং IMF একের পর এক সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্প কারখানা। ধীরে ধীরে এই সমন্বয়করা নানা অনিয়মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন, এই অভিযোগ আছে। টেন্ডার বাণিজ্য, প্রমোশন, নিয়োগ, ব্যবসা বাণিজ্য, দখল, নানা কিছুর মধ্যে তারা আছেন। চাঁদাবাজির মধ্যে তারা ঢুকে পড়েছেন। অনেকে এখন বলছেন না সরকারের উপদেষ্টাদের কারো কারো রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা তুঙ্গে, সমালোচনা দেশ জুড়ে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার নিজের রাজনৈতিক পরিচয় অনেকটাই পরিষ্কার করলেন। ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। 28 জানুয়ারি থেকে সারা দেশে রেল চলাচল বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে রেলওয়ের বর্তমান রানিং যে স্টাফ আছে তারা। নেত্রী শেখ হাসিনা প্রতিদিন দেশে বিদেশে নেতাকর্মীদের সাথে কথা বলছে এবং তিনি বাংলাদেশের তৃণমূলের একদম জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে মাঠের বাস্তব পরিস্থিতিটা তুলে আনছেন। সরকার পদে পদে ব্যর্থ হয়েছে। একজন ব্যর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, যিনি বড় একটি সমাবেশ করার চিন্তা ভাবনা করতেছে। বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকেই আপনার বিভিন্ন সভা সমাবেশ বা মিছিল মিটিং তারা করবে এবং কি রাজপথে নামার একটি ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে দিয়েছে। এখন রাজপথ থেকেই কিন্তু ফায়সালা হবে। এখন অনেকেই ভাবতেছে যে আবার 1-11 হয়ে যায় কিনা বাংলাদেশে। ইতিমধ্যে বিএনপি তারা নির্বাচন চাচ্ছে, দ্রুত সময় নির্বাচন দেওয়ার জন্য। আর ইতিমধ্যে শোনা যাচ্ছে যে আপনার সেনাপ্রধান বা সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। ইতিমধ্যে উপদেষ্টা আপনার নাহিদ সে কিন্তু বলছে যে আমরা কোনো সেনা শাসন মেনে নিব না। সকল কিছু যদি আমরা পর্যবেক্ষণ বা পর্যালোচনা করি তাহলে এখান থেকে কিন্তু কিছু বিষয় স্পষ্ট হয়ে যায় যে আপনারা 111 বা 1-11 কথা আপনারা জানেন যে ওই সময়টাতে বাংলাদেশে কি হয়েছিল। আর বর্তমান সিচুয়েশন যদি আপনি দেখেন যে যারা ইতিমধ্যে অবৈধভাবে উপদেষ্টা হয়েছে, যাদের কোনো ম্যান্ডেট নেই বা জনগণ দ্বারা তাদের কোনো ম্যান্ডেট ছিল না বা তাদেরকে জনগণ কোনো অনুমতি দেয়নি উপদেষ্টা হওয়ার জন্য, তারা কিন্তু আপনার বড় বড় কথা কিন্তু তারা ইতিমধ্যে ঠিকই বলতেছে। তার মানে তারা বোঝাতে চাইতেছে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়াই ছিল, এখন তারাও কিন্তু নির্বাচন ছাড়াই মানে এই চেয়ার থেকে তারা নামতে চায় না। মানে তারাও চাইতেছে যে নির্বাচন এখন না হোক, শুধু সংস্কার হোক। সংস্কার হলে এদেশের মানুষের উন্নয়ন হবে, ভাগ্য উন্নয়ন হবে। আসলে দিন শেষে প্রকৃত অর্থে এটা দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে না, মূলত তাদের যে পকেট বাড়ি করার যে দান্দা এবং কি তারা দেশ থেকে বাইরে টাকা পাচার করবে। কারণ তারা তো নির্ঘাত জানে যে তারা বাংলাদেশে আর থাকতে পারবে না বা তাদেরকে চলে যেতে হবে। এবং কি যারা আপনার পূর্বে এরকমটা করেছিল এই বাংলাদেশে, তাদের কিন্তু সিচুয়েশন এমনটাই হয়েছে। দিন শেষে কি হয়, মানে এই আওয়ামী লীগ আর বিএনপি যাই বলেন না কেন, এদেশের মানুষ যতই তাদের উপর রাগ ক্ষোভ অভিমান থাকুক, দিন শেষে আবার গিয়ে দেখবেন তাদেরকে আবার আলিঙ্গন করে এবং কি তাদেরকেই ভোট দেয় এবং তাদেরকেই ক্ষমতায় আনে এই বাঙালি জাতি। কারণ এই বাঙালি জাতির ইয়ার সাথে কিন্তু মিশে আছে, ঐতিহ্যের সাথে মিশে আছে আওয়ামী লীগ আর বিএনপি। এটি আপনি কখনো বাদ দিতে পারবেন না। আর আপনার আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী একটি সংগঠন। এই সংগঠনকে বাদ দিয়ে যদি আপনি বাংলাদেশ কল্পনা করেন তা আপনি বুকার স্বর্গে বসবাস করতেছেন। তো যাই হোক, তারা যেই নির্বাচন প্রসঙ্গ অথবা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিবে না, তারা যে কথাগুলো ইতিমধ্যে বলতেছে, সকল কিছু মিলিয়ে আপনি যদি ধরেন যে আওয়ামী লীগও চাচ্ছে যে ফেব্রুয়ারিতে তারা একটি সমাবেশ করবে বা মিছিল মিটিং তারা করবে বা পুরো দমে তারা মাঠে নামবে আওয়ামী লীগ এবং কি নেতাকর্মীদেরকেও আপনার সুরক্ষা দিতেও নাকি তারা আপনার একটু সময় নিয়েছে। এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে বলেছে আপনার সিলেটের 2 আসনের একজন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন লোক আপনার নাদেল, উনি কিন্তু এই কথাটি বলেছেন। তো যাই হোক, যে সামনে আপনার বৃহত্তর আন্দোলনে আওয়ামী লীগ যাবে এবং কি জনগণকে সাথে নিয়ে কিন্তু যাবে। কারণ এই দলটির আপনার জন্মই হয়েছে শুধু আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য। এই দেশের স্বাধীনতার নেতৃত্ব যেমন দিয়েছে, এই দেশের সকল ক্লান্তি লগ্নে কিন্তু এই দলটি নেতৃত্ব দিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, অবশ্যই মিছিল মিটিং সমাবেশ আপনারা করতে পারবেন এবং কি আওয়ামী লীগ দল এখনো ব্যান্ড হয়ে যায়নি বা ব্যান্ড করার সক্ষমতাও কারণেই আপনারা নিশ্চিন্তে একদম রিফ্রেশ হয়ে আপনারা আপনাদের আন্দোলন করবেন সামনে আগামীতে। এবং কি দাবি আদায়ের জন্য অবশ্যই এদেশের জনগণ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকবে বলে আমি মনে করি। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষ জানে যে আওয়ামী লীগ সরকার ছাড়া এই বাংলাদেশ এই পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আপাতত কেউ বাংলাদেশে নাই। এই জন্য আমি বলবো যে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। হয়তো দলীয় কর্মসূচি যদি আসে, আপনারা ঐক্যবদ্ধভাবে সেটিতে অংশগ্রহণ করবেন, আপনারা বিচ্ছিন্ন না হয়ে। নানা অনিয়মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন, এই অভিযোগ আছে। টেন্ডার বাণিজ্য, প্রমোশন, নিয়োগ, ব্যবসা বাণিজ্য, দখল, নানা কিছুর মধ্যে তারা আছেন।
চাঁদাবাজির মধ্যে তারা ঢুকে পড়েছেন। অনেকে এখন বলছেন না, আমি শিওর আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই রিপোর্ট আছে, তারা আজকে ব্যবহার না করুন, ভবিষ্যতে কখনো করবেন, বা তারা কেন করছেন না সেটা আমি জানি না। আমাদের গণমাধ্যম জানেন না যে তা না, একজন সম্পাদক তো আমাদের একটি সিজিএস এর অনুষ্ঠানে বলেছেন আমাদের কাছে সকল তথ্য আছে, আমরা সময় মতো প্রকাশ করবো। ওই যেমন আরেকজন সম্পাদক এক সময় বলেছিলেন যে আমরা সবই জানতাম কিন্তু আমাদের প্রচার করবার সাহস ছিল না। তো একই ধারা, তেমন কোনো পরিবর্তন কিন্তু বাংলাদেশে হয়নি। সো এবং এই যে এমনকি এই অভিযোগ আমরা শুনি, কোনো সমন্বয় উপদেষ্টা পরিষদে আছেন এমন তাদের পরিবারের সদস্যরা কিসবের মধ্যে জড়িয়ে পড়েছেন, যার যেটা করবার না সে সেটা করছেন। এমনকি পররাষ্ট্র দপ্তরের পদায়ন, প্রমোশন, এগুলোর মধ্যেও তারা হস্তক্ষেপ করছেন, যেটা খুবই স্পেশাল একটা সেক্টর। এবং অভিযোগ যে এটাকে করবার জন্য, যেটা বাংলাদেশে কখনই ছিল না, এখন তিনটে বাংলাদেশে কমিটি হয়েছে, যাদের অনুমোদন বা যাদের ক্লিয়ারেন্স ছাড়া ওই এখন প্রমোশন নিয়োগ এগুলো হবে না। কিন্তু যে তিনটে কমিটি যেটি হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তিনটে কমিটিতে কিন্তু তারা কম বেশি আছেন, এবং এর মধ্যে বেশ কিছু স্বনামধন্য ভালো মানুষ আছেন। সো আপনি আমার ধারণা বিষয়টা বুঝতে পারছেন যে কিছু ভালো মানুষের ছায়ায় এই অপকর্মগুলো যারা করছেন তারা কিন্তু সেগুলোর মধ্যে কম বেশি ঢুকে পড়েছেন। এই যে আমি যেটা বললাম যে এই যে তারা নিজেদের মধ্যে মারামারি করছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছেন, আবার তারা নিজেরাও মার খাচ্ছেন। সব সংবাদ হয়তো সত্য নয়, সব সংবাদ আসেও না সেভাবে, এবং তাদের সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু মানুষের পারসেপশন যে খুব ভালো তা নয়, মুখ ফুটে সবাই বলতে পারছেন। এমনকি রাজনৈতিক দলগুলো বলছে না, কারণ রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার কাছাকাছি চলে গেছেন মনে করছেন, তারা মনে করছেন এগুলো বলে আমরা আবার নতুন কেন বিতর্কের মধ্যে জড়াই। সো আমি যেটা দেখছি যে ধীরে ধীরে এই সমন্বয়করা তাদের সমর্থন, সাধারণ মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা, আস্থা হারাচ্ছেন এবং হারিয়ে ফেলাচ্ছেন, এবং এটি তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের তরুণ শক্তির যে সম্ভাবনা ছিল সেটাকে ধ্বংস করেছে। এখন ছাত্র শুনলে অনেকের কাছে তালিবান মনে হয়, ছাত্র শক্তি শুনলে তালিবান মনে হয়, আফগানিস্তানের কথা মনে হয়। এখন যুব শক্তি শুনলে অনেক মানুষ আর আশা করতে পারে না। এমনকি আমি বিদেশি ডিপ্লোমেটদেরও দেখি যারা বাংলাদেশের এই ইয়াং ফোর্সকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন, তারাও এখন হতাশ। এবং আমি মনে করি তাদের অবদান আছে, এই অবদানটা, এই সম্মানটা তারা ধরে রাখতে পারতেন, তারা সেটা ইতিমধ্যেই নষ্ট করেছেন, তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন, এবং এই ঘটনাগুলো তাদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ জীবনের জন্য আশঙ্কা বলে মনে হচ্ছে। অনেকে মনে করছেন যে তারা বিদেশে ইতিমধ্যে ভিসা টিসা ব্যবস্থা করে রেখেছেন, যে কোনো সময় যেমনটা গণজাগরণ মঞ্চের অনেকেই বাইরে চলে গেছেন, সেই ব্লগাররা সেরকম তারা করে ফেলবেন বা করে রেখেছেন। কিন্তু এগুলো আসলে সমাধান নয়, আমরা জানি। এবং আমরা তো এও জানি যে বিদেশে গিয়েও এখন অনেকে খুব স্বস্তিতে থাকতে পারেন না। এমনকি যে আমাদের একজন উপদেষ্টা কিন্তু দেখলাম আমরা বিদেশে গিয়ে তার কি পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, যেটা প্রবস্থাতেই কাঙ্ক্ষিত নয়। সো জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সমন্বয়করা সঠিক পথে আছেন কিনা, ভবিষ্যতে প্রশ্ন যাদের আমি উত্তর দেবার আগে সাম্প্রতিক কালের তাদেরকে কেন্দ্র করে কয়েকটি পত্রিকা শিরোনাম আমি শোনাতে চাই আপনাদের। যেমন প্রথম আলোর রেফারেন্স, 2 তরুণের প্রেম ঘটিত দ্বন্দ্ব থেকে রাজশাহীতে সমন্বয়কের উপর হামলা। বিডি নিউজ 24-এর একটা হেডলাইন্স, রাজশাহী, বিডি নিউজ 24.com এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কে ছাত্রাবাসী ঢুকে হাতুড়ি পেটা। প্রথম আলোর একটা রিপোর্টের শিরোনাম, ময়মনসিংহের সমন্বয়ক দাবি করা যুবক ও সহযোগী ভারতীয় চোরাই পণ্য সহ আটক। জাগো নিউজের একটা শিরোনাম, ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থী সমন্বয়ক হাতাহাতি। ঢাকা পোস্টের একটা শিরোনাম, সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি, থানায় চিঠি। কালের কণ্ঠের শিরোনাম, সমন্বয়ক রাফির উপর হামলা, থানায় অভিযোগ। কালের কণ্ঠের শিরোনাম, যৌথ বাহিনীর অভিযানে 2 সমন্বয়ক গ্রেফতার। প্রথম আলোর শিরোনাম, টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধরের অভিযোগ। প্রথম আলোর আরেকটি শিরোনাম, ঈশ্বরগঞ্জের সমন্বয়কের বাড়ির দেয়ালে মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি। আমি দেখছি আমার শেষ কথা যে সমন্বয়করা আসলে ইতিমধ্যেই অনেক ভুল করে ফেলেছেন, আর ঠিক পথে নেই। এমনকি তাদেরকে যারা গাইড করছেন অভিভাবক হিসেবে, তারা আসলে এই তরুণদেরকে, যাদেরকে অনেকে আবার কোমলমতি বলতেন, বিপথে ঠেলে দিয়েছেন, এবং তাদের ভবিষ্যৎ আমি একেবারেই উজ্জ্বল দেখি না, বলতে গেলে খানিকটা বিপজ্জনক অবস্থার মধ্যেই তাদেরকে আমি দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরছিলেন ডাভোস থেকে, বিমানে বসে শুনলেন দুঃসংবাদটি হলো ট্রাম্প প্রশাসন আর কোনো দেশকে অর্থ সহায়তা দেবে না। ট্রাম্পের নতুন সিদ্ধান্তে আটকে গেল বাংলাদেশকে বাইডেন প্রশাসনের 2,500 কোটি টাকা দেওয়ার আশ্বাস। এরই মধ্যে বিশ্ব ব্যাংক এবং IMF একের পর এক সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্প কারখানা, বিপ্লবীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে বেকারত্বে। বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ হলো যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে 20 জানুয়ারি ক্ষমতা নেন দেশটির। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন মার্কো রুবিওকে। বিবিসি বলছে, রুবিও চেয়ারে বসার 4 দিনের মাথায় একটি অভ্যন্তরীণ নথি বিদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে পাঠিয়েছেন, যেখানে একটি আদেশ দেওয়া হয়েছে, বলা ভালো এটি স্থগিতাদেশ। সেটি হলো যুক্তরাষ্ট্র সরকারের সব ধরনের অনুদান ও সাহায্য আগামী 3 মাস বা 90 দিন বন্ধ থাকবে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই আর্থিক সহায়তা তহবিল বন্ধ হয়ে যায়, বাংলাদেশের কি কিছু আসে যায়?
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন থেকে শুরু করে বিশ্বের অনেক দেশই ট্রাম্প প্রশাসনের এই নতুন সিদ্ধান্তে অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এর থেকে বাদ যাবে না বাংলাদেশও, কারণ নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ থাকবে। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি থেকে শুরু করে অনেক খাতে $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে বাংলাদেশকে। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গত 4 বছরের মধ্যে প্রতি বছর $450 থেকে $500 মিলিয়ন অর্থ সাহায্য পেয়েছিল। বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবেলায় সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 2017 সালের আগস্ট থেকে $250 কোটি বেশি সহায়তা দিয়েছে দেশটি। বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ 10-এর মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের সামরিক খাতও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বিশ্লেষণ হলো, ট্রাম্প প্রশাসনের হঠাৎ এই আদেশ বাংলাদেশের জন্য মরার উপরে খারাপ ঘায়ের মতো হবে। এর অনেকগুলো কারণ আছে। ডক্টর ইনু যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন দেশীয় বিদেশি নানা মহলে একটি ধারণা ছিল, নোবেল বিজয়ী হিসেবে নিজের সুনামকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য অবিশ্বাস্য রকমের কিছু বিদেশি সাহায্য নিয়ে আসতে পারবেন, যা দিয়ে রাতারাতি দেশের অনেক উন্নতি করা সম্ভব হবে। কিন্তু গত 5.5 মাসের বাস্তবতা তুলে ধরলে দেখা যাবে সে ধারণা কতটা আকাশ কুসুম কল্পনা ছিল। এখন খবর হলো, ইউনূস সরকারের কোষাগারে টাকা নেই। ইউনূস সরকারের তাই প্রধান অবলম্বন বিদেশি অর্থ সাহায্য, কিন্তু সেখানেও আসছে একের পর এক দুঃসংবাদ। প্রথমত, 2024 সালের 15 সেপ্টেম্বর বাইডেন প্রশাসন থেকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার $202 মিলিয়ন অর্থ সহায়তার আশ্বাস পেয়েছিল বাংলাদেশি টাকায়, যার পরিমাণ হলো 2,427 কোটি টাকা। 2026 সালের মধ্যে যেটি বেড়ে হওয়ার কথা ছিল 950 মিলিয়ন, এখন এই অর্থ আটকে গেল। যুক্তরাষ্ট্রের সহায়তা এমন এক সময় বন্ধ হলো যখন বাংলাদেশকে ঋণের টাকা দিতে চাইছে না বড় দুটি সংস্থা, বিশ্বব্যাংক ও IMF। বিশ্বব্যাংক যে $100 কোটি ঋণ দিতে চেয়েছে, তার পেছনে জুড়ে দিয়েছে 4টি কঠিন শর্ত, যেগুলো মানা সরকারের পক্ষে একেবারে অসম্ভব। আর সে ঋণ নিলে বাংলাদেশের মানুষের খুব একটা কাজেও আসবে না। বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী ঋণের মধ্যে $75 কোটি খরচ করতে হবে নীতি সংস্কারের জন্য। 8 ডিসেম্বর দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বৈদেশিক ঋণের খাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। নতুন ঋণ ছাড় কমে যাচ্ছে। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে, তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও ঋণের সুদ পরিশোধে। বাংলাদেশ সরকারের জন্য অর্থের আরেকটি উৎস হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। ইউনূস সরকারের টালমাটাল কোষাগার সামাল দিতে IMF এর কাছে $3 বিলিয়ন বা $300 কোটি ঋণ আবেদন করেছিল। সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর শেষ পর্যন্ত $1.25 বিলিয়ন বা $75 কোটি দেওয়ার কথা। কিন্তু নতুন টাকা পাওয়ার আশা অনেক দূরে। শেখ হাসিনা আমলে হওয়া চুক্তির 4র্থ কিস্তি আটকে দিয়েছে IMF। কারণ হিসেবে তারা দেখিয়েছে, ইউনূস সরকার সংস্থাটির শর্ত পূরণ করতে পারছে না। দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিকভাবে সংঘাত তৈরি করে ভারতের কাছ থেকেও সাহায্যের টাকা আসছে না। চীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কোনো অর্থ ছাড় করেনি। পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। বিদেশি ঋণদাতাদের মন জোগাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও পেছাতে হয়েছে। পরিসংখ্যান বলছে, ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি কমেছে 43%। এখন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় এ হার গিয়ে দাঁড়াবে 75 থেকে 80%। ইউনূস সরকারের জন্য অস্থির সময়টাকে আরো অস্থির করে তুলেছে ট্রাম্প প্রশাসন। কারণ এরই মধ্যে মবক্রেসিকে সামাল দিতে না পারায় বন্ধ হয়ে গেছে 61টিরও বেশি শিল্প কারখানা। শিল্প এলাকাগুলোতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP বড় বড় হরফে শিরোনাম করেছে, বাংলাদেশের বিপ্লবী ছাত্রদের স্বপ্ন ভেঙে পড়েছে বেকারত্বে। বাংলাদেশে NGO সংশ্লিষ্ট লোকজন বলছে, যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য বন্ধ হওয়ায় বাংলাদেশের অনেকগুলো বড় বড় NGO, ব্র্যাক, কেয়ার, সেভ দ্য চিলড্রেন এখন অর্থ সংকটে পড়বে, যার প্রভাব শুধু স্থানীয় NGO-গুলোতে নয়, পাশাপাশি দেশের দরিদ্র ও অনেক মধ্যবিত্তের উপর পড়বে। ফলে রাজনৈতিক অস্থিরতায় মানুষের অর্থনৈতিক অবস্থা এমনিতেই সংকটে। সেই সংকট বাংলাদেশে আরো বাড়াবে ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত। আওয়ামী লীগ যদি সুযোগ পায়, কাউকে কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে, ফান্ড করবে। কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে। এবং জনগণকে বলবো, 71, 90, 2007 সাল, এই 24-এ অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে। এই আন্দোলনে আমরা বলি 2 শতাধিক মানুষ মারা গিয়েছে, কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে, কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে, কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে, কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে। মারা গেছে কিন্তু কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভেড়ালা, আপনার আমার মতো গ্রামের ছেলেরা, তরুণরা, সাধারণ মানুষ সুফল ভোগ করেছে। এই সমাজের
উচ্চবিত্ত ধনী লুটেরা সিন্ডিকেট শ্রেণী। কাজে এইবার তারা সেটা না পায়, সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই, জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু যেই লোক সেই করবে। কাজে আমরা পরিষ্কারভাবে বলছি, গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থা এই জাতিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে। নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থাকে আমূল পরিবর্তন চায়। সরকারকে আমরা শুরু থেকেই বলছিলাম, আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন, অন্তর্বর্তী নাম দিয়ে, অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন। অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার, সর্বদিনের সরকার। আপনারা করেন নাই, আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ, আপনি সবাই মেনে নেবে, আজীবনের জন্য সাপোর্ট দেবে, বছরের পর বছর থাকবেন। কিন্তু দেখেন 5 মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল, সবাই হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাটি, এই বিভাজনে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো লিজার লেগে গেছে। এইটা কি প্রত্যাশিত ছিল? কাজে এখন আমরা ইউনুস সরকারকে বলবো, আমি জানি তারা করবে না, দাবি মানবে না, আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো। আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয়, জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। ইউনুস স্যার বিষয় দিবসের ভাষণে যারা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য কমিশন হবে, তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন। তো আমরা অনুরোধ করবো, আপনারা এখন যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না, জনগণ কাউকে মসনদে বসাতে চায় না। জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, রাষ্ট্র সংস্কার চায়, রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করতে চায়। আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই। নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই, আমরা তো সেটা জানি না, আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না, আপনারা কি চান কিনা? বিএনপি না চাইতো আমরা সবাই মিলে জাতীয় সরকারের পক্ষে দাঁড়াবো। বিএনপি তো রাজনৈতিক ঘোষণা আছে, তারা ক্ষমতায় এলে জাতীয় সরকার করবে। তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে, এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা। কাজে আপনারা বলেছেন এটা আপনাদের বক্তব্য না বিএনপি বক্তব্য, সেটা তো আমরা জানি না। আবার অনিয়মের কথা বলেছেন, অনিয়মের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি, সেই বিএনপি অনিয়মের দায়িত্বকে আনবে। তাহলে অনিয়মের কথাটা কেন আসতেছে? বুঝি সেই ভাগ আসে গল্পের মতো, আসে মানে প্রথম দিকে কেউ রেসপন্স করে না, যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না। এই যে অনিয়মের নিয়ে আলোচনা হচ্ছে, এই অনিয়মের কিন্তু আপনারাই ডেকে আনবেন। কাজে এটা আমরা পরিষ্কার বলছি, আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল, আন্দোলনের অংশীদার, নাগরিক সমাজ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতীয়